আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান টুনু। অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। আপনারা যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা একটু মন্তব্য করে জানাবেন যে আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, অথবা কোনো প্রকার ঝামেলা বা সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা। সবাই একটু জানাবেন আপনারা কে কেমন আছেন, কোথায় আছেন, কীরকম সময় যাচ্ছে বইমেলায়, কে কে গেলেন, বইমেলার পরিবেশ কীরকম পেলেন, কতটুকু আসলে উপভোগ করলেন। আপনারা যে কোনো কিছু জানিয়ে মন্তব্য করতে পারেন। আমি পড়বার চেষ্টা করব এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে আমার আজকের যে বিষয়ক লাইভটি সেটি শেয়ার করা শুরু করে দিব। দুজন মন্তব্য করেছেন আমি দেখতে পাচ্ছি। জুয়েল রানা মন্তব্য করেছেন। দেখছি ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য আমার সঙ্গে। তামান্না ফেরদৌস স্নিগ্ধা মন্তব্য করেছেন। তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ইস্তিয়াক আহমেদ এসে গেছি গুরু, তিনি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিপ্লব হোসেন সুজন যুক্ত হয়েছেন। তিনি ভাই লিখেছেন। হ্যাঁ ভাই আছি। আজকে অনেক আবৃত্তি শুনবো লিখেছেন ইস্তিয়াক আহমেদ। আমি চেষ্টা করব আসলে আজকে যেহেতু একটি নির্দিষ্ট বই কেন্দ্রিক হচ্ছে আজকের এই লাইভটি, সেখান থেকে যতটি কবিতা শোনানো যায় আমি চেষ্টা করব ততটি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। তো এরই মধ্যে যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন তাদেরকে শুরুতেই একটা অনুরোধ করে রাখি, সেটা হচ্ছে যে আপনারা দয়া করে আজকে লাইভটি শেয়ার করে দেবেন। এবং এই শেয়ার করে দেবার পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা আপনারা অনেকেই অবগত আছেন যে আমি শুধুমাত্র একটি নির্দিষ্ট বই কেন্দ্রিক লাইভ করছি। তো আপনারা শেয়ার করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একই সঙ্গে প্রচুর মানুষ লাইভটি দেখতে পারবেন। এবং যিনি কবিতার বইটি লিখেছেন বা যিনি কবিতাগুলো লিখেছেন তিনি কিন্তু একজন তরুণ কবি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি একজন মানুষও তার কবিতার বইটি কেনেন, যদি অন্তত ১০ জন পাঠকও তার বৃদ্ধি পায়, তাহলে এটা কিন্তু কবিতার জন্য ভালো। একই সঙ্গে একজন নতুন লেখক বা নতুন কবির জন্যও অনেকটা উৎসাহের। অনেকেই যুক্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। মন্তব্য আসছে। নাইমুল্লাহ খান লিখেছেন, চলে আসছি ভাই। জুয়েল রানা এসেছেন, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন বললেন না তো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জাস্ট কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছি এবং তারপরে এই যে লাইভে চলে আসা। আচ্ছা, আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন তারা মন্তব্য করে আপনাদের যুক্ত হওয়ার ব্যাপারটি জানিয়ে দেবেন। একই সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটিও জানিয়ে দেবেন। যা হোক, আজকে তাহলে মূল লাইভে চলে যাওয়া যাক। সেটি হচ্ছে যে আমি আমার পূর্ব ঘোষণা অনুযায়ী আমি পূর্বে ঘোষণা করেছিলাম ফেসবুকে যে বইমেলা আসা পর্যন্ত যারা যারা আহ, আমি আমি একটা মানে সুযোগ দিয়েছিলাম এরকম যে যারা যারা নতুন কবিতা লিখছেন অথবা আগেও লিখেছেন কিন্তু তাদের বই প্রকাশিত হয়েছে, অথবা এই বইমেলায় যাদের বই আসবে তারা যদি তাদের প্রকাশিত বইটি অথবা প্রকাশিতব্য বইটি আমার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে আমি সেই বইটি থেকে একটি একক লাইভ করব। অর্থাৎ একটি মাত্র বই, একটি মাত্র লাইভ, সবকিছু এই বইটিকে ঘিরেই হবে। অন্য কোনো কবিতা থাকবে না, অন্য কোনো কবি থাকবেন না, শুধুমাত্র সেই কবি এবং সেই কবির কবিতার বইটিকে ঘিরে একটি লাইভ হবে। এটি একই সঙ্গে নতুন কবি হোক বা পুরনো কবি হোক, তার তার যেমন প্রচারণা হবে এবং তার বইটির একটি প্রচার প্রসার হবে। হয়তো একজন হলেও পাঠক বৃদ্ধি পাবে। তো এটি আসলে নিঃসন্দেহে কবিতার জন্য আমার দৃষ্টিকোণ থেকে একটি ভালো বিষয়। এবং এই কাজটি আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে করছি। সেটা হতে পারে ৩০ মিনিট, ৪০ মিনিট অথবা ১ ঘন্টা, যাই হোক না কেন শ্রোতাদের উপর নির্ভর করবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বইটি নিয়ে লাইভ করছি এটি হয়তো অনেকেই অবগত আছেন। আমি আমার টাইমলাইনে পোস্ট করেছিলাম। বইটি একটি কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অরণ্য। এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অরণ্য। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে অরণ্য। এটি হচ্ছে সেই কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থটির যিনি লেখক অর্থাৎ কবি যিনি, তিনি হচ্ছেন কবি মারুফ আহমদ। আসলে লাইভে অর্থাৎ আবৃত্তি শুরু করবার পূর্বে আমার মনে হয় যে আমরা একটু কবি পরিচিতিটা জেনে নেই। কে কবি, কবির বাড়ি কোথায় বা কবি কি করেন এই সম্পর্কে তো একটু জেনে নেওয়া যাক। তো এবারে কবি পরিচিতি আমি পাঠ করব এবং এই পাঠের ফাঁকে আমি বলে রাখি আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন। কাব্যগ্রন্থ অরণ্য, কবি মারুফ আহমদ। মারুফ আহমেদের
আহ, বরিশাল জেলার বানারীপাড়া থানার মসজিদবাড়ি গ্রামে মাতুল আলয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বরিশালের উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামে। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসতেন তিনি। তাই একজন পড়ুয়া হিসেবে লেখায় হাতেখড়ি হয়েছিল তার সেই ছোটবেলাতেই। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শেষ বর্ষে অধ্যয়নরত আছেন। পাশাপাশি মানবিক শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি এবং শেখাই পাঠচক্র নামক দুটি শিক্ষামূলক সংগঠন শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন সুন্দর মানুষ গড়ে তুলতে হলে মানবিক শিক্ষার কোনো বিকল্প নাই। তাই মনুষ্যত্ববোধ সবার মাঝে ছড়িয়ে দিতে উপন্যাস পড়ার পাশাপাশি বেশি করে কবিতার বই পড়তে হবে। কবিতা সুন্দরের বহিঃপ্রকাশ এবং সুন্দরকে ভালোবাসতে হবে মননশীল মানুষ হওয়ার মাধ্যমে। কবি পরিচিতিতে এতটুকুই লেখা ছিল। আহ আমি আবারও বলছি, কবির নাম হচ্ছে কবি মারুফ আহমদ এবং তার কবি পরিচিতি ছিল এতটুকু। মানে আমরা যদি সংক্ষেপে বলতে চাই, তিনি বরিশালের মানুষ। এবং এরই সঙ্গে বলে দেই যে কবিতার এই বইটি আপনারা বইমেলায় পাবেন আহ, দাড়িকমা প্রকাশনীর 457 নম্বর স্টলে। আমি আবারও বলছি, স্টল নম্বর 457। প্রকাশনীর নাম হচ্ছে দাড়িকমা, কবি মারুফ আহমেদের অরণ্য। এবারে কবিতায় যাওয়া যাক। এক নাগাড়ে আবৃত্তি চলবে, একটির পর একটি কবিতা আবৃত্তি করব শিরোনাম সমেত। কোন কবিতাটি আপনাদের কেমন লেগেছে আপনারা মন্তব্য করে জানাবেন। আমি একটি কবিতা আবৃত্তি করব, এরপর আপনাদের মন্তব্য পড়বার চেষ্টা করব এবং একই সঙ্গে আপনারা নিজেরাও কবির কবিতাগুলি বিচার করবেন যে তিনি একজন নবীন কবি হিসেবে কি রকম লিখছেন। তারপর হচ্ছে তার কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি আমার ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করব যে তার কবিতার রস, কবিতার ভাব, তারপর কবিতার যে গঠন, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটির নাম হচ্ছে প্রেয়সী এবং তিনি এই কবিতাটি তার কাভারে, বইয়ের কাভারে তিনি প্রথমেই এই কবিতাটি দিয়েছেন। এই কবিতাটির মধ্য দিয়ে আজকে লাইভটি শুরু করা যাক। শুভ্রতার জলে এক মগ চা হাতে তুমি এসো, তুমি এসো কবি ও কবিতার মেলায়। আলতা পায়ে কৃষ্ণচূড়ার গা ঘেঁষে খোপায় এক রাশ বেলি ফুলে আসবে তুমি। তোমার চুল বেয়ে ক্রমশ নেমে আসবে অশরীরী শিশিরে ফোঁটারা, চায়ের কড়া লিকারে কপালের কালো টিপ আরো গাঢ় কালো হয়ে যাবে ক্রমশ। মেঘেদের অশ্রুর রঙে বোনা শাড়ির আঁচলে সুবর্ণ কবিতার ঠাঁই পাবে তোমার। দুখানা নীল চুড়ি আর কোমরের বিছা দিয়ে তুমি কিনবে তোমার প্রিয় কবিতাদের। তুমি কিনবে তোমার প্রিয় কবিতাদের। এটি ছিল তার প্রথম কবিতা। কবিতার শিরোনাম ছিল প্রেয়সী এবং মজার বিষয় হচ্ছে তিনি তার বইয়ের কাভারে একদম প্রথমেই হচ্ছে এই কবিতাটি তিনি লিখে রেখেছেন। হয়তো এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কবি যদি আমার সঙ্গে থাকতেন তাহলে হয়তো তাকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যেত। আমি আসলে কবিতার বইটি পুরোটি পড়বার সময় পাইনি এবং আজকে যে কবিতাগুলো আবৃত্তি করব, এই কবিতাগুলো আসলে আজকে সারাদিন আমি অফিসে বসেই বইটা অফিসে নিয়ে গিয়েছিলাম এবং অফিসে বসেই হচ্ছে চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি পুরো বইটাতে, এবং সেখান থেকে কয়েকটি কবিতা আমি সিলেক্ট করে রেখেছি। সেই কবিতাগুলোর আবৃত্তি আপনাদেরকে এখানে আমি শোনাবো। আপনারা হয়তো আমার স্টোরি আজকের যে মাইডে দেয়া আছে সেখানে দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমি অফিসে বসে হচ্ছে আজকের এই কবিতাগুলো আমি নির্বাচন করেছি। এবারে যে কবিতাটি পাঠ করবার চেষ্টা করছি এটির নাম হচ্ছে দইতা। বেঁচে আছি কি নেই শোনো, সে আলাপ পরে হবে। শেষ বিকেলের ছায়ে আপাতত চলো
ওই দিকটায় গিয়ে বসা যাক। তারপর কেমন আছো বললাম আমি। শ্রাবস্তির ঢল নামা চিবুক ততক্ষণে জেগে উঠল। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রমত্ততায় এক মুহূর্ত অন্ধকার হয়ে গেলাম আমি। হিমালয়ের শুভ্রতার আলোক ছড়িয়ে সে শুধু তাকালো এতটুকুন। প্রকৃতির এই মেঘ রাজ্যে পাহাড়ি কুসুমগুলো যেন তার কপালে চুমু খেয়ে গেল। 1, 2, 3, তারপর অনেকগুলো। আমি স্পষ্ট দেখতে পেলাম একটা নীল ময়ূর পিনন জড়িয়ে বসে শুধু চুলগুলো শ্রীময়ীর কোমর জড়িয়ে উড়ছে, ছড়িয়ে আমার বুকে, কাঁধে, চোখে। আচমকা একটা নীলকণ্ঠ আমাদের ছেড়ে উড়ে যাওয়ার যেন প্রাণ ফিরল আমার। তারপর বললাম, শাড়ির আঁচল ফেরি করে কবিতা লিখছি। দইতারা এক মুঠো হাসি কল্পনায় এঁকে এই যে পাহাড়ি হৃদয় দেখছ, এখানে বুড়ো ব্রহ্মপুত্র হয়ে ক্রমশ ছুটছি এক পেয়ালা মেঘের মতন এদিক সেদিক। আর ও কিছু নয়, ও ও কিছু নয়। চলো বাড়ির পথে ফেরা যাক। এটি ছিল, এই কবিতার শিরোনাম ছিল দইতা। কবি মারুফ আহমেদের অরণ্য নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া, এবং এই কাব্যগ্রন্থটি আপনারা চলতি বইমেলায় 457 নম্বর স্টলে দাড়িকমা প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে রকমারিতেও বইটি অনলাইনে অর্ডার করতে পারবেন। এরই ফাঁকে আমি কিছু মন্তব্য পড়ে নিতে চাই। অনেকেই মন্তব্য করছেন। মন্তব্য পড়ে না নিলে আসলে আপনারা হয়তো উৎসাহ বোধ করবেন না। আপনারা হয়তো আ আ যাদেরকে আমি একটু রিকোয়েস্ট করেছি লাইভটি শেয়ার করে দেবার জন্য, আপনারা হয়তো সেই দিক থেকে হয়তো কিছুটা নিরুৎসাহিত বোধ করবেন। যাই হোক, অনেকগুলো মন্তব্য এসেছে। আমি সেই মন্তব্যগুলো একটু পড়ে নিতে চাই। আমি যেহেতু লাইভ করছি, যারা আমার লাইভগুলো নিয়মিত শোনেন, দেখেন, তারা সবাই অবগত আছেন যে আমি শুধুমাত্র কবিতার ভেতর পড়ে না থেকে আপনাদের সঙ্গে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করি। আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে একটা চমৎকার আড্ডা দেবার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে উত্তর করবার চেষ্টা করি, মজা করি, এবং মাঝে মধ্যে হয়তো 2-4টা কঠিন কথাও বলে ফেলি। আমি তো এরকমই আউলা ঝাউলা মানুষ। এটাকে সয়ে নিয়েই আপনাদেরকে কবিতা শুনতে হবে। আমি ওরকম আহামরি কেউ নই। একদম সাধারণের মতো বকবক করব, ঝকঝক করব, ঝগড়া করব, যাই করব, যা ইচ্ছা করব, এবং সেভাবেই আপনাদের সঙ্গে আমি সমন্বয় সাধন করে চলবার এবং আবৃত্তি করবার অথবা কবিতা পাঠ করবার চেষ্টা করব। নাইমুল্লাহ খান লিখেছেন, দুপুর থেকে অপেক্ষায় ছিলাম আপনার আবৃত্তি শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মন্তব্য পড়ে আসলে আমার লজ্জা লাগে এরকম মন্তব্য পড়লে। সাদ বিন রয়েল তিনি লিখেছেন, ভাই আপনার প্রতি ভালোবাসা, ভালোবাসা আপনার প্রতিও। সৈয়দা জাহানারা আক্তার লিখেছেন, ভয়েসটা মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। মারজুক রাসেলের কবিতা শুনতে চেয়েছেন। আজকে অন্য কোনো কবির কবিতা আবৃত্তি করা হবে না, শুধুমাত্র মারুফ আহমদ ভাইয়ের কবিতাই আবৃত্তি করা হবে। ফয়সাল বিন কাউসার ফয়সাল তিনি লিখেছেন, ভাই আপনার ভাত দে কবিতাটার আবৃত্তি শুনবার পর থেকে ফ্যান, শুভকামনা। আজ নতুন কিছু শুনতে চাই, এবং অবশ্যই আমি আজকে নতুন কিছুই আপনাদেরকে শোনাচ্ছি। ভাতের ফ্যান থাকে, আপনিও আমার ফ্যান, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারজিনা ববি তিনি চোখ এবং কণ্ঠের বোধহয় প্রশংসা করেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সিদরাতুল মুনতাহা যুক্ত আছেন আমার সঙ্গে, সে চমৎকার আবৃত্তি করেন। অরণ্যর জন্য শুভকামনা, শুভকামনা আপনার জন্য এবং আপনার আবৃত্তি চর্চার জন্যও। সাদ বিন রয়েল লিখেছেন, আমার জেলার লেখক। বাহ, দারুণ। সঞ্জয় চৌধুরী তিনি সম্ভবত কবিতা পাঠিয়েছেন কমেন্টে। আমি দুঃখিত, আজকে অন্য কোনো কবির কবিতা আমি পাঠ করছি না। একটি নির্দিষ্ট বইকেন্দ্রিক হচ্ছে লাইভটি। লায়লা আক্তার লিখেছেন, শুভেচ্ছা, শুভকামনা কবি মারুফ আহমেদের অরণ্যের জন্য। বাহ, কবি মারুফ আহমেদ অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা পাচ্ছেন। জেরিন নাসরিন টুম্পা তিনি বাহ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। লায়লা আক্তার কবিতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম, আজকে হচ্ছে কবিতা দিবস। আজকে মানে একদম একটা পারফেক্ট দিনে বোধহয় আমরা আজকে লাইভটি করছি। একই সঙ্গে কবিতা দিবসে কবিতাও পাঠ করা হয়ে যাচ্ছে। মারুফ আহমেদ ভাইয়ের বইটারও হালকা একটু প্রমোশন হলে হচ্ছে, আবার আমার আবৃত্তিও করা হচ্ছে।
মনিরুল সরকার মনি যুক্ত হলাম লিখেছেন। শাহাদাত হোসেন লিখেছেন ভালো লাগছে, অনেক সুন্দর হচ্ছে। প্রেয়সী মুগ্ধ হয়ে শুনলাম লিখেছেন আকন লালন দাদা। নিশা আলী যুক্ত হয়েছেন ফারজানা বানু। তীব্র ভালোবাসি তোমার আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনাকেও। আহ, মন্তব্য করেছেন নিশা আলী, তিনি লিখেছেন আমি প্রথমবার আপনার লাইভ দেখছি ভাইয়া, আপনার কণ্ঠে জাদু আছে। অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথমবার দেখছেন কিন্তু শেষবার নয়, আর অসংখ্যবার লাইভে আসবো যদি বেঁচে থাকি, এবং আপনি যদি আমার সঙ্গে যুক্ত থাকেন তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা লাইভ আপনি দেখতে পারবেন এবং শুনতেও পারবেন। অলিউল্লাহ তিনি লিখেছেন সম্ভব হলে মাইক্রোফোনটা একটু নিচে দিন, আপনাকে ঠিক দেখা যাচ্ছে না। আসলে আমাকে দেখতে হবে না, আমি যখন কবিতা পড়বো অথবা আবৃত্তি করব, আমি সবসময় এই কথাটি আমার লাইভে বলে থাকি যে আমি যখন কবিতা পড়ি অথবা লাইভে যখন কবিতা পড়ি বা আবৃত্তি করবার চেষ্টা করি, তখন যদি সম্ভব হয় আপনারা হেডফোন কানে গুঁজে চোখ বন্ধ করে আমার আবৃত্তি শুনবেন। কারণ আবৃত্তি আসলে দেখবার মতন বিষয় নয়, এটা আসলে শুনবার মতন বিষয়। যদি মঞ্চে হতাম সেক্ষেত্রে হয়তো আলাদা বিষয় হতো। মাইক্রোফোনে যেহেতু একটা শক মাউন্ট লাগিয়ে নেওয়া হয়েছে, এটা লাগিয়ে নেওয়ার কারণে এটা অনেক বড়, তো যে কারণে আসলে মুখটা আড়ালে থেকে যায়। এটা একটু দূরে সরালে আপনারা আমার কথা শুনতে পারবেন না। হাই কন্ডেন্সার যে মাইক্রোফোনগুলি আছে এগুলিতে মানে ঠোঁট কিছুটা কাছে নিয়ে কথা বলতে হয়, না হলে এর যে শব্দের যে বিষয়টা, যে ধ্বনি গ্রহণের যে শক্তিটা, এটা আসলে থাকে না। এটা দূরে দূরে সরিয়ে দিলে আপনারা কিছুই শুনতে পারবেন না। মাখন রয় যুক্ত হয়েছেন আমার সঙ্গে, যুক্ত হয়েছে জুয়েল রানা আমার বন্ধু, মীরা বিশ্বাস যুক্ত হয়েছেন, সুমিতা হাসান যুক্ত হয়েছে, সে লিখেছে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ, হৃদয় ভালোবাসা জানিয়েছেন। এবারে আরেকটি কবিতায় চলে যাওয়া যাক। আপনারা যারা যুক্ত হয়েছেন তারা দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে আপনি সহ আপনার বন্ধু তালিকায় আরও যারা আছেন প্রত্যেকেই যেন লাইভটি দেখতে পারেন। একজন কবির যেন প্রচার এবং প্রসার হয়, একটি কবিতার বইয়ের প্রচার এবং প্রসার হয় একই সঙ্গে। কবিতার বই অথবা কবিতা যতই প্রচার প্রসার পাবে পৃথিবীতে ততই সুন্দর হবে, পাঠকের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং আরও যারা নতুন নতুন কবিতা লিখছেন তারা নিশ্চয়ই উৎসাহ বোধ করবে নতুনভাবে কবিতা লিখবার জন্য। তোমার নামটা আজ না হয় কমলিনী হোক, প্রেমিকার কালো টিপের মতন মনোরমা হয়ে তুমি এসো ছায়া বিথি ধরে। কিশোরীর খোলা বুক দুপুরের পদ্মে যেমন স্নিগ্ধতা, প্রেমিকার হেয়ালি ঠোঁটে চুমু খাওয়ার মতো তীব্র সে অনুরাগে একাকার হয়ে যায় বসন্তের মায়াবী নুপুর। ঠিক নীরব শাড়ির আঁচলে জোনাক জলার মতো তুমি প্রেমময়ী বিস্তৃত বুকে ঠাঁই দাও প্রেমিকের, যারা প্রেমে মরেছে, নির্জন বনবাসে নিজেকে গ্রহণ করেছে কাশ ফুলেদের মতো। তোমার আমার, আমাদের শহরে রোজ, আমাদের শহরে। কবিতাটির নাম হচ্ছে কমলিনী। এখন যে কবিতাটি আবৃত্তি করলাম এটির শিরোনাম ছিল কমলিনী। এবারে যে কবিতাটি আবৃত্তি করব, আমি সবসময় বলে থাকি অথবা আমি নিজেকে যেটা মনে করি, মানে আমার জীবনবোধটা অনেকটা বোহেমিয়ানদের মতো। আমি আমি অনেকটাই বোহেমিয়ান, এবং এখন যে কবিতাটি আবৃত্তি করব এটির শিরোনামও হচ্ছে বোহেমিয়ান। এবং এবারে বোহেমিয়ান কবিতাটির আবৃত্তির চেষ্টা করা যাক। মৃত মানুষের পথে হেঁটে চলেছি, অর্থশূন্য, নিরন্তর। শুকনো তারার মতো পৃথিবী শান্ত হয়ে ফিরে আসুক আবার, চোখের রং মুছে একদিন মরে যায় সব, ধুলোদের মতো করে আমরা অনেকেই বেঁচে গেছি আজ। সন্ধ্যা ছায়ার মতো বেঁচে যা থাকা যায়, নিয়ম করে করে আমাদের পথে জ্যোৎস্না ভরে ওঠে, গভীর সাদায় মৃত কাফন জড়িয়ে আসে চারিদিক। তোমাদের প্রেম জাগানো রাতেই ধুলোয় কবর বানিয়ে আমরা শুয়ে পড়ি, রক্তশূন্য ক্ষত হৃদয়ে মাখি চামড়ার প্রলেপ, তাজা অ্যাকুয়াস হিউমার দিয়ে ঠোঁটের তৃষ্ণা মিটাই। তারপর
তারপর রক্তের শীতল স্রোতে আমরা আধারে মিলিয়ে যাই। নতুন ভোরে আমাদের ক্ষতবিক্ষত দেহগুলো পড়ে থাকে রাস্তার নেড়ি কুকুরের মতো। নতুন সূর্য আসে আবার মিইয়ে থাকা সন্ধ্যের অপেক্ষায়। নতুন সূর্য আসে আবার মিইয়ে থাকা সন্ধ্যের অপেক্ষায়। কবি মারুফ আহমেদের কবিতা বোহেমিয়ান। বোহেমিয়ান আউলা ঝাউলা, বোহেমিয়ান ভবঘুরে, বোহেমিয়ান বাউন্ডুলে, বোহেমিয়ান মাহবুবুর রহমান টুনু। আর একজন বোহেমিয়ানের কবিতা বোহেমিয়ান পাঠ করলেন মাহবুবুর রহমান টুনু। অনেক মন্তব্য আসছে, আমি মন্তব্যগুলো দেখছি এবং মন্তব্যগুলো একটু পড়ে নিতে চাই। আমার প্রিয় অনেকেই মন্তব্য করেছেন। মারুফ আহমেদ লিখেছেন, কবি মারুফ আহমেদ লিখেছেন, কবিতাগুলো জীবন ফিরে পাচ্ছে যেন, অনেক কৃতজ্ঞতা ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে বিশ্বাস করে এত দূর থেকে কবিতার বইটি, কাব্যগ্রন্থটি আমাকে কুরিয়ার করে পাঠিয়েছেন এবং সেটি আমি খুব দ্রুত পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এই বিষয়ে আমি দু চার কথা বলবো, আজকের লাইভেই বলবো নাকি পরবর্তী লাইভে বলবো জানি না। একটু হতাশার কথা তো, আজকে থাক। আজকে বরং আপনার কবিতা নিয়েই আমরা কথা বলি। সাইফুল ইসলাম সরকার তিনি ওই ওই কি লিখেছেন আমি বুঝতে পারছি না। মনিরুল সরকার মনি তিনি লিখেছেন আমার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি প্রশ্ন করতে পারেন। সুমিতা হাসান লিখেছেন আজকে আমারও লাইভে আসার কথা ভেবেছিলাম, এসে দেখি তুমিও লাইভে, তাই আমি আজকে শ্রোতা। আচ্ছা, আমি কিন্তু মানে বেশ বিকেলের দিকে হচ্ছে পোস্টার পোস্ট করেছিলাম। হৃদয় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটি আবৃত্তি করলে খুশি হব। আমি দুঃখিত, আজকে অন্য কোনো কবির কবিতা আবৃত্তি করা হচ্ছে না। আমি যেমনটা কথা দিয়েছিলাম এবং যেমনটা আমি নিয়ম করে করছি, সেরকমই আজকে হচ্ছে শুধুমাত্র মারুফ আহমেদের কবিতা আবৃত্তি করা হবে। ফারজানা মালিক নিম্মি তিনি মন্তব্য করেছেন একজন কবিকে এবং তার কবিতাকে একজন আবৃত্তিকারের শ্রদ্ধা নিবেদন দেখছি এবং শিখছি। ও মাই গড! আমার অত্যন্ত প্রিয় আপু ফারজানা মালিক নিম্মি, আপনারা আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন আমাদের কবিতা অঙ্গনে বা আবৃত্তির অঙ্গনে। তিনি যথেষ্ট পরিচিত মুখ এবং অনেকের সঙ্গেই তার সম্পৃক্ততা আছে। আবু, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমার লাইভটির সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং এরকম অত্যন্ত চমৎকার একটি মন্তব্য করে আমি সহ কবিকে উৎসাহী করবার জন্য। অনেকেই মন্তব্য করছেন। সাদ বিন রয়েল তিনি লিখেছেন ভাই আপনি অচিরেই বাংলাদেশের শ্রেষ্ঠ আবৃত্তিকার হবেন। কোনো প্রয়োজন নাই, আমার চেয়ে অসংখ্য অসংখ্য অনেক বড় বড় আবৃত্তি শিল্পী আছেন যাদেরকে আমি শ্রদ্ধা করি ভীষণ রকম। তারা অগ্রজ অনেকেই আছেন। শ্রেষ্ঠ হবার প্রয়োজন নেই, আমি জাস্ট সবার সঙ্গে থেকে যেতে চাই। যারা আমাকে শোনেন, যারা আমার আবৃত্তি ভালোবাসেন, যারা আমার পাঠ ভালোবাসেন, সবার সঙ্গে একটা মেলবন্ধনে থাকতে চাই। থাকে না একটা সম্পৃক্ততা, অন্তরে অন্তরে মনে মনে একটা সম্পৃক্ততা, এরকম আর কি। প্রদীপ দাস মন্তব্য করেছেন অনেকদিন পর দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ। সুমিতা হাসান আমি বিকেল থেকে বইমেলায় ছিলাম, পোস্ট খেয়াল করা হয়নি তাই। আচ্ছা, আমি আমি গতকালকে ঢাকায় ছিলাম, অত্যন্ত দৌড়ের ওপর ছিলাম যে কারণে বইমেলায় যাওয়া হয়নি। তার আগের দিনও ছিলাম ঢাকাতেই, কিন্তু সম্ভবত নেক্সট ফ্রাইডে অথবা তারপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার তো আসলে শুক্রবার ছাড়া সময় হয় না। সেই ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে গোসল, খাওয়া দাওয়া, এটা সেটা সকাল ৭টায় যে অফিসে রিপোর্ট করতে হয়, অফিস থেকে ফিরতে ফিরতে রাতে ৯:৩০। মানে এই যে এইরকম একটা কি বলবো জঘন্য একটা রুটিনের ভেতর দিয়ে যে জীবনটা আমার নয় সেই জীবনটা ধারণ করে যাপন করে কবিতার ভেতর থাকা বা কবিতা নিয়ে চলাটা অত্যন্ত কঠিন ভাই, ভীষণ রকম কঠিন কঠিন। তো যা হোক, অনেকেই মন্তব্য করছেন, আপনারা মন্তব্য করতে থাকুন এবং লাইভটি দয়া করে শেয়ার করে দেবেন যাতে করে কবি মারুফ আহমেদ এবং মারুফ আহমেদের সৃষ্টি অরণ্য পূর্ণতা পায়, অরণ্য যেন আরো অসংখ্য শ্রোতা এবং পাঠকের কাছে পৌঁছে যায়। মনিরুল সরকার মনি, আমি আপনি প্রশ্ন করুন, আপনার যদি যৌক্তিক কোনো প্রশ্ন থাকে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনি নিঃসন্দেহে প্রশ্নটি করতে পারেন। আমি চেষ্টা করব, আমার যদি সাধ্য থাকে উত্তর করবার, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেমনটা বলছিলাম যে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে মারুফ আহমেদের এই বইটি, কাব্যগ্রন্থটি সবার কাছে পৌঁছে যায়। এবং আমি আবারও বলছি, এটি বইমেলায় পাওয়া যাচ্ছে 457 নম্বর স্টলে, দাঁড়ি কমা প্রকাশনীর স্টলে। আপনারা সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সরাসরি। এছাড়াও আপনারা চাইলে রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
কবিতা লিখতে ইচ্ছে হয় না আজকাল। মেঘেদের এই দিনে কয়েক ফোঁটা অশ্রুর নিমন্ত্রণ। রক্ষা হয় না আর কবিতা লিখে। আকাশের ওই ছায়াপথ ধরে মানুষবাহী জাহাজগুলো ছেড়ে যায় ক্রমশ। আরও ছেড়ে যাবে গোটা কয়েক, খানিক বাদেই। দীক্ষিণ তোমার এই রাষ্ট্রের মতোই আমার প্রাণবায়ু ঘুরে বেড়ায় আজ। আদর্শহীন মানব মুক্তির ঐক্য আসন গড়েছে দেশের সকল রাজপথ। পুঁজিবাদের নিয়ন আলোয় ক্ষুধিতের পেটে থালা ঝুলিয়ে ভিক্ষা মুক্তির শপথে বলিয়ান তরুণ সৈনিক, যত সব সংস্কার। না, না, রোদসী আজ আর কেঁদো না। নদীপথের গলিতে গলিতে জাহাজের সরু আলোর মতোই আমার সকল প্রেম কবিতা মানব মুক্তির দিশা নিশুতি রাতের রিক্ততায়। ক্লান্তির মতোই প্রেমিকার কোলে ঘুমিয়ে পড়েছে দেখো। দেখো, মনুষ্যতন্ত্রের কান্নার ওই পাপে আজ আর ডুবিও না আমায়, আর ডুবিও না আমায়। এই কবিতাটির শিরোনাম হচ্ছে অন্য ভুবন। কবি মারুফ আহমেদ। অন্য ভুবন শিরোনামের কবিতাটির আবৃত্তির চেষ্টা করছিলাম। আপনারা এতক্ষণ ধরে কবিতাগুলো যদি আপনি একটু খেয়াল করবার চেষ্টা করবেন, আমার যতটুকু ধারণা পুরো কাব্যগ্রন্থটি জুড়ে সিংহভাগ কবিতাতেই সম্ভবত কিছুটা বিষাদের ছোঁয়া আছে। তারপর হচ্ছে প্রেম আছে, একই সঙ্গে প্রতিবাদ আছে। প্রেম, প্রতিবাদ, দ্রোহ, বিষাদ, যাই বলি না কেন, প্রত্যেকটার একটা যে চমৎকার একটা সংমিশ্রণ বা সবকিছুর সমন্বয়ে একটা কিছু দাঁড় করাবার প্রচেষ্টা, বেশ সুচারুরূপে তিনি সেটি করতে পেরেছেন এবং করবার চেষ্টা করেছেন। আমার বোধ হয় বর্তমানে যারা কবিতা লেখেন বা যারা নিজেদেরকে কবি মনে 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 করেন, কবি হিসেবে যারা নিজেদেরকে প্রকাশ করেন, সেই দৃষ্টিকোণ থেকে আহ, তথাকথিত অনেক কবির থেকেই তার কবিতার গঠনশৈলী, ভাব প্রকাশ এবং যে উপমাগুলো তিনি ব্যবহার করেছেন, সব দিক থেকেই আমি নিঃসন্দেহে বাহবা দিব তাকে। আমার কেন জানি না তার কবিতার গঠনশৈলী দেখে সারাদিন থেকে আমার বারবার মনে হয়েছে কিছুটা জীবনানন্দ দাশের মতন বোধহয় কবিতাগুলির মতন কিছুটা আমি স্বাদ পাচ্ছিলাম। এবং কবিতার যে গঠনশৈলী, একটির পর একটি পংক্তি, দাঁড়ি কমা থেকে শুরু করে সবগুলো বিষয়ে আমি কিছুটা মেলবন্ধন পাচ্ছিলাম আর কি কবি জীবনানন্দ দাশের সঙ্গে। এবং কবিতাগুলো অত্যন্ত চমৎকার, বেশ দারুণ সব উপমা তিনি ব্যবহার করেছেন। মন্তব্য আসছে অনন্যা এলিন মন্তব্য করেছেন অসাধারণ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রশিদা লিপি মন্তব্য করেছেন সুন্দর, অসাধারণ। মুন মুন মঞ্জেলা তিনি মন্তব্য করেছেন ফেস এই হাল, মানে মুখের এই হাল কেন, আপনি বাংলায় লিখুন দরকার হলে। ঠিক আছে, ইংরেজিতে মন্তব্য খুব কম বুঝি, পড়তে বা উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে যায়। ফেসের কি হাল হলো না হলো এতে আমার থোড়াই কেয়ার, আমি আই ডোন্ট কেয়ার আমার ফেসের কি হাল হয়েছে না হয়েছে। ফেস ধুয়ে কি আমি পানি খাবো নাকি? কেউ ফেস দিয়ে আমি কি করব? ফেসের ইয়া করার টাইম নাই আমার। আজাইরে বেচাল। এরপর যারা আছেন তারা সবাই মন্তব্য করবেন। মন্তব্য করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আরো যে বিষয়গুলি আছে আপনারা দয়া করে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সেখান থেকে আহ, আপনাদের মন্তব্যগুলো পাঠ করবার জন্য। এবারে আরেকটি কবিতায় যাওয়ার চেষ্টা করছি। আমি সম্ভবত আমার নির্বাচিত সব কবিতাই আবৃত্তি করবার চেষ্টা করে ফেলেছি। এরপরও আরো আরেকটি কবিতা, আর দুটো কবিতা হয়তো আমি আজকে লাইভে আবৃত্তি করবার চেষ্টা করব। এবং সর্বশেষ যে কবিতাটি আবৃত্তি করব সেটি হচ্ছে এই বইয়ের যে নামকরণ, সেটি সেই নামকরণের সঙ্গে যে কবিতাটি আছে সেটি পাঠ করবার চেষ্টা করব। এই ফেসেই কত এলো গেল হিসাব নাই, কতজন এসে কই পইড়া আছে। ফেস ফেস ফেস। আরো একজন মন্তব্য করেছিলেন ফেসের এই হাল কেন, কি হয়েছে এটা সেটা। ভাই ফেসে বোধহয় দেখা যাচ্ছে ব্রণ হয়েছে। হ্যাঁ, আমি ঘুমাই না, আমি অনেক রাত অবধি জেগে থাকি, যে কারণে এগুলো হয়। এগুলা ফেস টেসের বাদ। এবারে যে কবিতাটি আবৃত্তি করব, কবিতার শিরোনাম হচ্ছে প্রেমপত্র। এবং আহ, প্রেমপত্র আবৃত্তির চেষ্টা করা যাক।
সকল সুন্দরের দোহাই শোনো, অনিন্দ সুন্দর এই কবিতাখানি পড়লে প্রেমে পড়ে যাবে তুমি। বর্ষার যুবতী জলের মতো শরতে প্রেম হবে তোমার। কবিতায় প্লাবন এলে ষোড়শী মেয়ে নীল খামে প্রেমপত্র লেখে জ্যোৎস্নার। বসন্ত দিনের বেনামি সে চিঠি হঠাৎ ছেয়ে যায় শহরের সব কার্নিশ। চিঠির আকস্মিকতায় দিনে দিনে শহরের ছেলেগুলো সব ইউনিফর্ম আর বন্দুক হাতে বেরিয়ে পড়ে। প্রেম প্রেম রক্ষারে লড়াইয়ে রক্তাক্ত কলম আর কাশফুল নিয়ে বসেন কবিরা। বকুল হাসনা হেনার কালিতে রচিত অমর প্রেমের সে কাব্যে প্রেম হয় একটি দেশ ও অনেকগুলি মানুষের। জীবনানন্দের কবিতা রাজহংসের মতো প্রেমের সে উচ্ছ্বাসে আকাশের ভরা চোখ ক্রমশ গলে যায় নীল লাল আর অনেকগুলো হলুদ পদ্ম, অনেকগুলো হলুদ পদ্ম। আমি যেমনটা বলছিলাম যে জীবনানন্দ দাশের বোধহয় কিছুটা ছোঁয়া পাওয়া যাচ্ছে তার কবিতায়। বলতে না বলতেই তার একটা কবিতা প্রেমপত্র শিরোনামের যে কবিতাটি, এটি পড়তে যে তার মানে জীবনানন্দের নামই চলে আসলো কবিতার ভেতর। এই কবিতাটি আমার নির্বাচিত ছিল না, আমি নির্বাচন করিনি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কমেন্টের উত্তর করবার মানে করতে 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 হচ্ছে আমি কবিতাটি চোখে পড়লো এবং পাঠ করবার চেষ্টা করেছি। একটা গুরুত্বপূর্ণ মন্তব্য দেখবার চেষ্টা করছি। মনিরুল সরকার মনি লিখেছেন, আপনার আবৃত্তি আমার অসম্ভব ভালো লাগে। বাকের ভাইয়ের আবৃত্তিটা নিয়মিত শুনি, কারণ আমি বাকের ভাইয়ের নীলফামারীর সন্তান। যেহেতু নিয়মিত শুনি আর এই শোনা থেকেই আমার মনে আবৃত্তিটি নিয়ে দুটো প্রশ্ন এসেছে। এক, এটি কবিতা নাকি খোলা চিঠি? লেখক লেখক বা কবির নাম কি? আচ্ছা, এটা আসলে কবিতা নয়, এটি একটি চিঠি। এবং চিঠিকেও যদি আমি কাব্যিক বিচার করি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটি আসলে সেই কাব্যিক মানে কবিতা। কিছু কিছু চিঠিও যে কবিতার অন্তর্ভুক্ত হয় বা কবিতার মতন চিঠি হয়, সেই দৃষ্টিকোণ থেকে এটা মানগত দিক থেকে অনেকটাই কি বলবো, এটা এটি আসলে কিছুটা আবেগের কথোপকথন। এই বাকের ভাইয়ের এই যে চিঠিটা, এটা সবাইকে ছুঁয়ে যাবার একমাত্র কারণ হচ্ছে কি, আমরা আমরা যারা 90 দশকে আমাদের যাদের জন্ম, অথবা আমরা যারা বাকের ভাইয়ের নাটকটি দেখেছিলাম, বা আমরা যারা হুমায়ুন আহমেদের লেখাগুলোকে ধারণ করি, আমরা যারা বাকের ভাইকে ধারণ করি, এটা না আমাদের একটা আবেগের জায়গা। যে কারণে বাকের ভাইকে নিয়ে লেখা যে কোনো ছোটোখাটো একটা লেখাও যদি হয়, সেটাও আসলে আমাদেরকে খুব দ্রুত অত্যন্ত সহজভাবে ছুঁয়ে যাবে। সেই লেখাটি মানের দিক থেকে যতটাই খারাপ হোক অথবা যতটাই ভালো হোক, নিঃসন্দেহে এই লেখাটি অত্যন্ত চমৎকার ছিল, সহজ ছিল এবং দারুণ গঠনশৈলী ছিল। এটি একটি খোলা চিঠি বলতে পারেন। এবং খোলা চিঠি আমি বলবো, লেখাটির লেখক হচ্ছেন ইমরুল কায়েস। এটা আমিও জানতাম না, কিন্তু আমার লেখাটি মোটামুটি ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই আমাকে টেক্সট করে এবং মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন লেখাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমরুল কায়েস। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবং আপনি যদি আমাকে মেসেঞ্জারে অর্থাৎ আমাকে ইনবক্সে যদি নক করেন, আমি চেষ্টা করব আপনাকে সেখানে সেই স্ক্রিপ্টটি দিয়ে দেওয়ার জন্য। ভাবনা স্নিগ্ধ কণ্ঠ লিখেছেন। অনন্যা এলিন তিনি মন্তব্য করেছেন, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। কঙ্কনা ইপসিতা, 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, এটা করুন যদি সময় থাকে। কঙ্কনা, আজকে হচ্ছে আমি নির্দিষ্ট একটি বইয়ের উপর লাইভ করছি, অন্য কোনো কবি বা অন্য কোনো কবিতার বই থেকে আজকে আমি লাইভ করছি না। আমি অত্যন্ত দুঃখিত। আমি চেষ্টা করব অন্য কোনো লাইভে তোমাকে এটি শুনিয়ে দেওয়ার জন্য। তুমি যদি তখন কমেন্ট করো বা একটু মনে করিয়ে দাও। তুমি চাইলে ইনবক্সেও বলতে পারো, আমার ইউটিউব চ্যানেলে সেটি আছে, ইউটিউব থেকে তুমি সেটি শুনতে পারবে। তো এই ফাঁকে আমি বলে দেই যে আমার আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে। আমার ফেসবুকে আমার যে নামটি দেখতে পাচ্ছেন আপনারা বাংলায়, সেটা ইংরেজিতে লিখে ইউটিউবে সার্চ করলেই আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে দয়া করে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত সেখানে আবৃত্তি শুনবেন, ভিডিও দেখবেন। আমি সেখানে কবিতার বাইরেও আরও নতুন নতুন আয়োজন করবার চেষ্টা করছি, কারণ চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং মনিটাইজ হয়ে যাওয়ার পর তো আসলে শুধুমাত্র কবিতা পড়ে ইউটিউব থেকে পয়সা উপার্জন করা সম্ভব নয়। তো সেই দিকটা বিবেচনা করতে গেলে আসলে নতুন নতুন অনেক কিছুই করতে হবে। আমি তো অতটা মেধাবী নই, তারপরও চেষ্টা করব কি কি করা যায় না যায়। আপনারা যদি আমাকে একটু উপদেশ দেন, আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন,
তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় আমার জন্য অনেক সহজ হবে ইউটিউবে কি করব না করব সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আপনারা যে কেউ আমাকে খোলা মনে জানাতে পারেন। তাহমিদুল অভি মন্তব্য করেছেন, আপনার আবৃত্তি দেখে নিজের মনেই একটা কবি কবি ভাব এসে যায়। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য এবং অনেক সম্মানের একটি মন্তব্য। রশিদা লিপি মন্তব্য করেছেন, হেলাল হাফিজের একটি কবিতা প্লিজ। না, আজকে অন্য কোনো কবির কবিতা চলছে না। আদনান সামি নাহিয়ান লিখেছেন, বিশ্ব কবিতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। সামি ভাই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন। পরবর্তীতে সিলেটে আসলে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, যদি হাতে না আগে ভাগে হাতে সময় নিয়েই যাব। এর আগে আসলে যে অত্যন্ত দৌড়ঝাঁপের ভেতর ছিলাম। যা হোক, এবারে কবি মারুফ আহমেদের কাব্যগ্রন্থ অরণ্য থেকে সর্বশেষ কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করব। দিগন্তের মতো করে একদিন মৃত্যুর মতো ঝাপসায় চোখ সহসা ডুবে যাবে। জন্ম মৃত্যুর পালা বদলেই সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে ক্রমশ। অদৃশ্য নিকোটিনের হৃদয়ে পাষাণ ভর করে আজ কি একা চারদিক, কি একা। মেঘেদের অশ্রুর মতো নিচ্ছিদ্র একাকিত্ব জুড়ে বসে আমার সমগ্র মনে কবিতায় চায়ের কাপে কঠিন ঘুমে জড়িয়ে সমস্ত চেতনায় আমি অনুভব করি জন্মের মতো নোংরায় পৃথিবীতে জীবন মৃতের মতো কখনো মৃত্যু আসে না, কখনো মৃত্যু আসে না। কবিতাটির শিরোনাম ছিল অরণ্য। অরণ্য কাব্যগ্রন্থ থেকে কবিতা অরণ্য। এবারে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে নিই। আমি যে পরিমাণে রেসপন্স পাই আপনাদের মানে যে পরিমাণে সাড়া আমি আমার কবিতাগুলো আবৃত্তিগুলোতে পাই এবং যে সংখ্যক কবি আমার বন্ধু তালিকায় আছেন, অসংখ্য কবি আমার বন্ধু তালিকায় আছেন এবং অসংখ্য কবির কবিতার বই এবার বইমেলায় আসছে। তো আমি ঘোষণাটি দিয়েছিলাম যে একজন কবি আমাকে যদি তার প্রকাশিতব্য প্রকাশ হবে অথবা আগেও হয়েছিল এরকম একটি কবিতার বই যদি কোনো কবি আমাকে কুরিয়ার করে পাঠান, আমি তাকে তার সেই বইটি নিয়ে এরকম একটি সম্পূর্ণ লাইভ করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আমাকে কি কেউ বলতে পারবেন যে এই আজকের লাইভটি কত মিনিট হয়েছে এখন পর্যন্ত? আমি অত্যন্ত হতাশার সাথে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আমি যে পরিমাণে আশা করেছিলাম এবং যে পরিমাণে সাড়া পেয়েছিলাম তার 1/4 বইও আমি পাই নাই। কেউ আমাকে কুরিয়ার করে পাঠায়নি। সম্ভবত 3-4টে বই আমি মাত্র পেয়েছি। এখন বিষয় হচ্ছে এই যে আমরা উপরই যে ভাব, কবি কবি ভাব, এই যে কবিতা লেখা এটা সেটা হাবিজাবি হেন তেন, কোন দৃষ্টিকোণ থেকে কি বিচার করে তারা আমাকে পাঠালেন না আমি জানি না। যদি তার 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 বিচার অথবা তার চিন্তাধারাটা যদি এমন হয় যে একটি কবিতার বই আমি বিক্রি করব 250 থেকে 300 টাকা বা ধরলাম 500 টাকা, এই 500 টাকার একটা বই আমি আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকার মাহবুবকে ফ্রিতে পাঠিয়ে দিব, এরকম একটা চিন্তাধারা থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাই, আমি মাত্র 3 মিনিটের একটা কবিতা আবৃত্তি করতে ন্যূনতম 4 থেকে 5 হাজার টাকা করে নেই পারিশ্রমিক। ঠিক আছে, আপনি সহজভাবে একটা চিন্তা করে দেখেন তো, 3 বা 4 মিনিটের একটা 3 মিনিট 2 মিনিটের একটা কবিতা আবৃত্তি করে যেখানে আমি 5 হাজার টাকা নেই বা 4 হাজার টাকা পারিশ্রমিক নেই, সেখানে আজকে 40 মিনিট ধরে একটা লাইভ করছি, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। সেই দৃষ্টিকোণ থেকে এই লাইভটার পারিশ্রমিক টাকা দিয়ে যদি বিচার করি তাহলে কত দাঁড়ায় একটু চিন্তা করে দেখেছেন? তাহলে আপনার কবিতার বইটির থেকে টাকা দিয়ে বিচার করতে গেলে আমার লাইফটির মূল্য কতটা দাঁড়ালো এটা বোধহয় খুব সহজে বোধহয় বিবেচনা করা যায়, সহজেই বিবেচ্য। আমাদের এই যে মানসিক হীনমন্যতা, এই এত ঠুনকো চিন্তা ভাবনা বা মনন মগজের এই বিষয়টা, এগুলো দিয়ে না কবিতা চর্চা কখনো হবে না। এবং এই দৃষ্টিকোণ যদি বিচার করে আপনি কাব্য চর্চা করেন বা কবিতার সঙ্গে থাকেন, আমি একদম হলফ করে বলতে পারি কখনো কবিতার উন্নতি হবে না।
কবির মনন মগজ তো আরো বহু দূরে পড়ে থাক। যা হোক, আমাকে যারা যারা কবিতার বই কুরিয়ার করে পাঠিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিঃসন্দেহে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা এত কষ্ট করে একটি বই লিখেছেন। ঠিক আছে, আমার কষ্ট হয় একটা আবৃত্তি নির্মাণ দাঁড় করাতে বা একটি লাইভ করতে, যাই হোক না কেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই কবির কষ্টটাকে এগিয়ে রাখবো। এবং তাদের এই যে পরিশ্রমের ফসল কবিতার বইগুলো বইমেলায় আসছে, আপনাদের বন্ধু তালিকায় যারা যারা নতুন নতুন কবি আছেন, নবীন যারা কবি আছেন, নতুন যারা লিখছেন, আপনারা দয়া করে তাদের বইগুলো কিনবেন, পড়বেন। আপনারা তাদের বইগুলো কিনলে পড়লে তারা উৎসাহী হবে, তাদের লেখার মান আরো উন্নত হবে এবং একটা না একটা সময় যে দেখা যাবে যে আমরা খুব ভালো ভালো কিছু কবি পাবো। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমরা মানসম্মত কিছু কবিতা পাবো পড়বার জন্যে। এবারে একদমই শেষ, আজকে যে লাইভটি যে বইটি নিয়ে করলাম সেই বইটির নাম হচ্ছে অরণ্য। এটি একটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি লিখেছেন মারুফ আহমেদ। এই কাব্যগ্রন্থটি আপনারা চলতি 21শে বইমেলায় আপনারা পাবেন হচ্ছে 457 নম্বর স্টল দাড়িকমা প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে আপনি যদি অনলাইনে এটি সংগ্রহ করতে চান তাহলে রকমারিতে গিয়ে আপনি বইটি বা কবির নামে সার্চ করলেই আপনি এটি পেয়ে যাবেন এবং খুব সহজে অর্ডার করে এটি আপনি ঘরে বসেই কিনতে পারবেন। তো এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন আজকের এই লাইভটিতে, যারা লাইভটি শেয়ার করেছেন, যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে আমাকে এবং কবিকে উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা করোনার প্রকোপ বেড়ে গেছে, তো আপনারা নিজেদের খেয়াল রাখবেন এবং আপনাদের পরিবারের আরও যারা যারা আছেন প্রত্যেকের খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যথেষ্ট সচেতন থাকবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।